ওয়াকফ বোর্ডের কাছে তৃতীয় সবথেকে বেশি প্রপার্টি আছে। এখনো পর্যন্ত 51,000 কমপ্লেন করা হয়েছে ওয়াকফ বোর্ডের এগেইনস্টে। उत्तर प्रदेश में 1,21,000 वक्फ की प्रॉपर्टीज है। 1,12,000 के पास कागज ही नहीं है। নমস্কার, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। কিছুদিন পর 10th মার্চ থেকে ইন্ডিয়ান পার্লামেন্টে পোস্ট বাজেট সেশন শুরু হচ্ছে। সেখানে আশা করা হচ্ছে একটি বিলের নিষ্পত্তি হবে, যেটা আজ থেকে 6 মাস আগে উত্থাপন করা হয়েছিল, তার সংশোধনী সহ পেশ করা হবে। সেটি হলো ওয়াকফ বিল। ওয়াকফ বোর্ড ও তার প্রপার্টিজ মানে সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো আসছে বা সমস্যাগুলো আমরা অতীতে দেখতে পেয়েছি, সেইগুলো নিয়ে একটা ওয়াকফ বিল ও তার সংশোধনী আসছে। সেই নিয়ে সারা দেশ জুড়ে একটি বিতর্ক শুরু হয়েছে এবং তর্ক বিতর্ক বিভিন্ন মহলে চলছে। আমরাও একটু দেখে নিই যে ওয়াকফ বিল কি, সেটা কি করে কাজ করে, কিরম ভাবে আসছে, তাকে নিয়ে এত তর্ক বিতর্কের প্রয়োজনটাই বা কি। কেউ বলছে ওয়াকফ বোর্ড শেষ হয়ে যাবে, কেউ বলছে মুসলিম সমাজ সম্পূর্ণ বঞ্চিত হবে। আসলে হচ্ছেটা কি? অ্যাকচুয়ালি যত গন্ডগোল হচ্ছে ওয়াকফ বোর্ড ও তার বিতর্কিত বিভিন্ন সম্পত্তি নিয়ে। এই গন্ডগোলের শুরু হয় 1995 সালে ওয়াকফ অ্যাক্ট থেকে। মানে 1995 সালে ওয়াকফ বোর্ডকে যে পাওয়ার দেওয়া হয়েছিল, ওয়াকফ বোর্ড সেই পাওয়ারটাকে যেভাবে অ্যাপ্লাই করে সমস্যাটা হয়েছে সেখান থেকে। আর সেই ওয়াকফ বোর্ড ল 1995 তারই একটা বড় সংশোধনী আসতে চলেছে সামনে পার্লামেন্ট সেশন। ভারতবর্ষে ওয়াকফ বোর্ড শুরু হয় সেই ব্রিটিশ আমল থেকে। প্রথম ওয়াকফ ল আসে 1913 সালে, তারপর তার সংশোধনী আসে 1923 সালে। তারপর ভারতবর্ষ স্বাধীন হলো। নেক্সট ওয়াকফ ল আসে 1954 সালে। সেই লয়ের এগেইনস্টে 1964 সালে একটি ওয়াকফ কাউন্সিল গড়া হয়। আমরা সবসময় বলি যে ওয়াকফ বোর্ড, ওয়াকফ বোর্ড। অ্যাকচুয়ালি সারা দেশে 30টা ওয়াকফ বোর্ড আছে, মানে প্রত্যেকটা স্টেটে একটি করে ওয়াকফ বোর্ড, তাকে বলা হয় স্টেট ওয়াকফ বোর্ড। এই প্রত্যেকটা ওয়াকফ বোর্ডের উপরে একটি ওয়াকফ কাউন্সিল আছে, যার দায়িত্ব হচ্ছে বাকি সবকটা ওয়াকফ বোর্ডকে কন্ট্রোল করা। এবার আসি ওয়াকফ কি, ওয়াকফ বোর্ড কি করে তৈরি হয়েছিল, ওয়াকফ বোর্ড কাকে বলে। ইসলাম মতে আপনি যদি আপনার সম্পত্তি সম্পূর্ণভাবে কোনো ধর্মীয় বা সামাজিক কাজে দান করতে যান, তবে আপনাকে বলা হবে ওয়াকিফ। আর এই সম্পত্তি দান করার জন্য মানে আপনি ওয়াকিফ হওয়ার জন্য যে কন্ট্রাক্টটি করবেন তাকে বলা হবে ওয়াকফ। তার মানে ওয়াকিফ কন্ট্রাক্ট করলো, সে তার জীবদ্দশায় বা মৃত্যুর পরে তার সম্পত্তি বা তার দান করা সম্পত্তি সে সম্পূর্ণভাবে সামাজিক বা ধর্মীয় কাজে দিয়ে গেল। কন্ট্রাক্ট করার পরে এই সম্পত্তিটা যথার্থ কাজে ব্যবহার করা হচ্ছে কিনা, অর্থাৎ সামাজিক ও ধর্মীয় কাজে ব্যবহার করা হচ্ছে কিনা, সেটি দেখার জন্য একজন ব্যক্তি অ্যাপয়েন্ট করা হয়, তাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটর, যার কাজ যে সম্পত্তিটি ওয়াকিফ দান করে গেছেন সেই সম্পত্তিটি সে যে উদ্দেশ্যে দিয়ে গেছেন সেই উদ্দেশ্যে সম্পত্তিটি ব্যবহার হচ্ছে কিনা। এবং ওয়াকিফ যদি চায়, অর্থাৎ যিনি দান করেছেন তিনি যদি চান যে পরবর্তীকালে সম্পত্তিটি আবার ফেরত নেবেন, সেটি কিন্তু পারবেন না। অর্থাৎ একবার সম্পত্তিটি যদি আল্লাহর নামে দান করা হয়, পরবর্তীকালে আর সেটি কিন্তু ফেরত পাওয়ার আর কোনো উপায় থাকবে না। তবে কোনো ল্যান্ড যদি কোনোভাবে লিজ দেওয়া হয়, অর্থাৎ যিনি ওয়াকিফ তার দান করা সম্পত্তিটি কোনোভাবে যদি ভাড়ায় দেওয়া হয়, সেই ভাড়ার একটা অংশ তার পরের জেনারেশন পেতে পারে। একে বলা হয় ওয়াকফ আল আওলাদ। এই সম্পত্তি দান করার ব্যাপারে কোরআনেও এর কিছুটা আভাস পাওয়া যায়। কোরআনে লেখা আছে যে তুমি যদি কিছু দান করতে চাও তবে তা করতে পারো, এবং সেটি আল্লাহর নামে করতে হবে, এবং আল্লাহ ঠিক দেখে নেবে যে তুমি যেটা করেছো সেটা সঠিকভাবে করেছো কিনা। স্বাধীনতার আগে যখন ব্রিটিশ শাসনে ওয়াকফ ল চালু হয়েছিল, তখন এই ওয়াকফ ল এর মধ্যে কোনো রকম হিন্দু মুসলিম ধর্মীয় কোনোভাবেই কিছু ছিল না। তখন ওয়াকফ বোর্ডে যে আইন ছিল, সেই আইন দ্বারা মহাত্মা গান্ধী সেই সময় বেশ কিছু
সামাজিক কাজ, বিশেষ করে স্কুল তৈরি করেছিলেন এবং মহিলাদের জন্য কিছু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। আপনি বলবেন যে এ কি, ওয়াকফ বোর্ড থেকে হিন্দুদের জন্য স্কুল তৈরি হচ্ছে? না, ব্রিটিশ পিরিয়ডে ওয়াকফ যে ল ছিল সেখানে ওয়াকফ সম্পত্তি যে কোনো ধর্মীয় ও সামাজিক কাজে ব্যবহার করা যেত। তার কিছু নিদর্শন এখনো পর্যন্ত ভারতে আছে। এরপর এলো 1954 সাল, যেখানে স্বাধীনতা পরবর্তীকালে ওয়াকফ বিলটা বা ওয়াকফ লটা নতুন করে তৈরি হলো। সেখানে তৈরি হলো একটি ল কাউন্সিল, যার আন্ডারে সমস্ত বোর্ডগুলি থাকবে এবং সেই বোর্ডের আন্ডারে একটা প্রপার স্ট্রাকচার মেনটেন হবে, যেখানে ওয়াকফ বোর্ডের আন্ডারে যে সম্পত্তিগুলি আসবে সেগুলি যথার্থভাবে রেজিস্ট্রেশন হবে এবং কোন কোন সম্পত্তি কি ভাবে কেন নেওয়া হলো, কে দান করলো, ওয়াকিফ কে, সবকিছু ওই লয়ের আন্ডারে মেনটেন হতে আরম্ভ হলো। এখানে একটি ছোট প্রশ্ন আছে, মুসলিম ধর্মের মতোই হিন্দু বা অন্য কোনো ধর্মের কি এরকম কোনো বোর্ড আছে? উত্তর হলো নেই। রিসেন্টলি মহাকুম্ভে সাধু সন্তরা তারা একটা দাবি জানিয়েছে সরকারের কাছে যে তাদেরও একটি সনাতন বোর্ড চাই। জানি না সরকার কি করবে, সেটা সরকারের দায়িত্ব। আসুন আমরা আমাদের প্রসঙ্গে ফিরে যাই। 1954 সালে যে লটি বানানো হয়েছিল তার অন্যতম কারণ ছিল যে এই লয়ের আন্ডারে থেকে যেন কেউ কোনো রকম ভাবে এই ওয়াকফ লয়ের মিসইউজ যেন কেউ করতে না পারে এবং যে সম্পত্তিগুলি পাওয়া হবে সেগুলি যেন তার যথার্থ মানুষের সামাজিক কাজে ব্যবহার করা হয়। ওয়াকফ বোর্ডের সব থেকে বড় শক্তি হলো, ওয়াকফ বোর্ড যদি কোনো সম্পত্তিকে বাউন্ডারি দেয় অথবা চিহ্নিত করে বলে যে এই সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের, অথবা যদি ওয়াকফ বোর্ড বলে যে অমুক সম্পত্তির কোনো ওয়াকিফ আছে, তাহলে আর কিছু করার নেই, এই সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের হয়ে যাবে। এবং আপনি যদি ভাবেন যে তার বিরোধিতা করে কোনো কোর্টে যাবেন, তাতেও কোনো লাভ হবে না। কোনো সিভিল কোর্ট এই ওয়াকফ বোর্ডের মামলা নেবেই না। বেটার টু সে কোনো সিভিল কোর্টের আওতার বাইরে। আবার আপনাকে ফিরে যেতে হবে সেই ওয়াকফ বোর্ডের কাছে। ওয়াকফ বোর্ড তার কাউন্সিলে পাঠাবে, কাউন্সিল পাঠাবে ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে, আপনি আর্জি জানাবেন। ওয়াকফ ট্রাইব্যুনাল তখন বলবে যে এই সম্পত্তিতে যে আপনার ওয়াকফ বোর্ডের নয় সেটা আপনি প্রুফ করে দেখান। অ্যাজ পার ওয়াকফ বোর্ড ল সেকশন 40 অনুযায়ী আপনাকেই প্রমাণ করতে হবে যে সম্পত্তিটি আপনার ওয়াকফ বোর্ডের নয়। এবার আপনি ভাবুন যে আপনার পক্ষে কি সেটা করা সম্ভব? আজ থেকে কয়েকশো বছর আগে যদি কেউ ওয়াকফ বোর্ডকে বা ধর্মীয় কোনো কারণে দান করে গিয়ে থাকে, সেটা আপনার পক্ষে কি জানা সম্ভব? সম্ভব না। আপনি কি করে প্রুফ করবেন যে সম্পত্তিটি ওয়াকফ বোর্ডের না আপনার? এবং সেই ক্ষেত্রে ওয়াকফ বোর্ড বা ওয়াকফ ট্রাইব্যুনালের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হয়। সম্পত্তির কথাতেই যখন আসা গেল, তখন একটি ছোট্ট হিসাব আপনাদের দিই। সারা ভারতবর্ষে এখনো পর্যন্ত ওয়াকফ বোর্ডের কাছে 8,54,509টি সম্পত্তি আছে। মোটামুটি যদি তাকে টাকার হিসেবে একটা এস্টিমেট করা হয়, তাতে দেখা যায় যে এই সম্পত্তির পরিমাণ মোটামুটি 1 লক্ষ কোটি টাকারও উপরে। আর যদি ল্যান্ডের হিসাব ধরা হয়, তাতে 8 লক্ষ একর বা তার বেশি। এই যে সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, তার পার্সপেক্টিভে কোনো রকম ট্যাক্স দিতে হয় না। আমরা যদি ল্যান্ড এরিয়া বা সম্পত্তির হিসাবে যদি দেখি, তাহলে ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের কাছে তৃতীয় সব থেকে বেশি প্রপার্টি আছে। সবার প্রথমে আছে ইন্ডিয়ান ডিফেন্স, সেকেন্ড ইন্ডিয়ান রেলওয়েজ, থার্ড ওয়াকফ বোর্ড। বুঝতেই পারছেন ওয়াকফ বোর্ডের কাছে কত বেশি সম্পত্তি এখনো পর্যন্ত স্টোর করা আছে। আসুন ওয়াকফ বোর্ডের ক্ষমতা বোঝার জন্য একটি মামলার কথা বলি। 1970-71 সালে ঐতিহাসিক মামলা শুরু হলো। ওয়াকফ বোর্ড দিল্লির 123টি জায়গার উপর তারা নিজেদের সম্পত্তি বলে দাবি করল, যেগুলি ভীষণভাবে ক্রিম এরিয়া বলে পরিচিত, এবং এই সমস্ত সম্পত্তির দাবিগুলো করা হয় as per সেকশন 40। তখন কেন্দ্রীয় সরকার এই দাবির বিরুদ্ধে একটি সুট ফাইল করে আদালতে এবং দাবি করে যে এই সম্পত্তিগুলি ওয়াকফ বোর্ডের নয়, এগুলি হচ্ছে সরকারের। আদালতে মামলা চলতে থাকে। তৎক্ষণাৎ
একটি ওয়ার্নি কমিটি গঠিত হয় এবং সেই ওয়ার্নি কমিটির দায়িত্ব পড়ে এই সম্পত্তিগুলি কিভাবে এসছে, তার রক্ষণাবেক্ষণ কি করে হয়েছে তার ডিটেল বের করার জন্য। 1978 সালে ওয়ার্নি কমিটি বলে যে এই সম্পত্তিগুলি ওয়াকফ বোর্ডের। তখন সরকারে ছিলেন মোরারজি দেশাই। তিনি তৎক্ষণাৎ সেই রিপোর্টটিকে ডিসঅ্যাপ্রুভ করে দেন এবং সরকারের সঙ্গে ওয়াকফ বোর্ডের আবার মামলা চলতে আরম্ভ করে। ইতিমধ্যে সময়ের ফেরে আবার কংগ্রেস সরকার মানে ইন্দিরা গান্ধী সরকার চলে আসে। 1983 সালে ইন্দিরা গান্ধী সরকার একটি নোটিফিকেশন বার করে। নোটিফিকেশনে বলা হয় যে 123টি যে সম্পত্তি দাবি করেছিল সেই সমস্ত সম্পত্তি প্রতি একর প্রতি বছরে 1 টাকা হিসেবে তাদের লিজ দেওয়া হবে। ভাবুন, দিল্লির 123টি জায়গা সারা জীবন ধরে ওয়াকফ বোর্ড প্রতি একর জমিতে সারা বছরে 1 টাকা করে লিজে নিয়েছে। মানে আজকে 2025 সালেও সে 1 টাকা লিজ দিচ্ছে, আর কিছুদিন পরে 1 টাকা হয়তো অচল পয়সা হয়ে যাবে। এবং ওই নোটিফিকেশনের এগেইনস্টে তৎক্ষণাৎ একটি কেস ফাইল হয়, তার সঙ্গে একটি রিট পিটিশনও দাখিল করা হয়। সেই রিট পিটিশনের নাম্বার হচ্ছে 1512/1984। সেই রিট পিটিশনের এগেইনস্টে দিল্লি হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দেয় ওই সম্পত্তিগুলি বা ওই জায়গাগুলি সম্পূর্ণভাবে ভারত সরকারের অধীনে, কোনোভাবেই ওয়াকফ বোর্ডের অধীনে নয়, এবং সমস্ত রকম কনস্ট্রাকশনের উপরে স্টে অর্ডার দেয়। মামলা কিন্তু এখানেই শেষ হয় না, মামলা কিন্তু চলতেই থাকে। বেশ খানিক সময় পেরিয়ে গেছে। 1995 সালের ওয়াকফ বোর্ড অ্যাক্ট নতুন ভাবে পাওয়ার নিয়ে চলে এসছে। এবার আমরা আছি 2014 সালের মার্চ মাসে। লোকসভা ভোটের ঠিক আগে তৎকালীন কংগ্রেস সরকার একটি নোটিফিকেশন জারি করে বলে যে সম্পত্তিগুলো নিয়ে এতদিন সমস্যা ছিল, মানে ওই 123টি জায়গা, সেই সম্পত্তিগুলি আজ থেকে ওয়াকফ বোর্ডের সম্পত্তি বলে বিবেচিত হবে। পরের দিনই তার এগেইনস্টে কেস ফাইল হয় এবং এই আবেদন করা হয় যে দিল্লি হাইকোর্টের পুরাতন যে রায় ছিল সেই রায় যেন পুনর্বহাল থাকে এবং 2014 সালের ওই নোটিফিকেশনটিকে ক্যান্সেল করতে হবে। বর্তমানে একটি 2 সদস্যের কমিটি গঠন করা আছে, যার দায়িত্ব হচ্ছে ওই সমস্ত সম্পত্তিগুলির উপর ভেরিফিকেশন করা, তার সম্পূর্ণ রিপোর্ট তৈরি করা, সেই রিপোর্টের উপরে ডিসিশন হবে যে সম্পত্তিগুলি ওয়াকফ বোর্ডের হবে নাকি ভারত সরকারের। দেখুন, 1970-71 সালের হওয়া মামলা, আজকে 2025 সাল, 55 বছর হয়ে গেল। ওয়াকফ বোর্ডের ক্ষমতাটা একবার দেখুন, তারা 55 বছর ধরে এই মামলাটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং দুবার হাইকোর্ট তার বিপক্ষে রায় দেওয়া সত্ত্বেও সেই মামলা কিন্তু চলেই যাচ্ছে। কিছুদিন আগে তামিলনাড়ুতে একটি গোটা গ্রাম এবং একটি 1500 বছরের পুরনো মন্দির সমেত ক্লেম করা হয় যে এটি ওয়াকফ বোর্ডের সম্পত্তি। স্বাভাবিকভাবেই তারপর শুরু হয় বিস্তর ঝামেলা। এই ঝামেলা থেকে আদালতের দরজা পর্যন্ত দৌড়ানো এবং তারপরে সেখানেও একটি মামলা চলছে। আমরা যদি ভারত সরকারের জমি অধিগ্রহণ নীতি যদি আমরা দেখি, সেখানে দেখি ভারত সরকার যদি কোনো জমি অধিগ্রহণ করতে চায় সেখানে তারা কি কি কাজ করে। প্রথমত যার জমি তাকে জানানো হয়, যদি সে বলে হ্যাঁ আমার জমি দেব, বা যদি দিতে নাও চায় তাকে রিকোয়েস্ট করা হয়, এবং যদি কোনো রোড তৈরি করা হয় সেক্ষেত্রে জমিটিকে অ্যাকোয়ার করা হয়। অ্যাকোয়ার করলে বর্তমান দামের থেকে 3 গুণ বেশি দাম দিয়ে, আই রিপিট, অন্তত 3 গুণ বেশি দাম দিয়ে সেই জমিটি অধিগ্রহণ করা হয়, যাতে সেই জমির মালিকের কোনো সমস্যা না হয় এবং তার পার্সপেক্টিভে যে নির্দিষ্ট প্রসেসগুলো আছে সেই প্রসেস মেনটেন করে সবকিছু করা হয়। এবারে আমরা একটু দেশ থেকে বিদেশে পাড়ি দিই, মানে ভারতের বাইরে যেসব মুসলিম কান্ট্রিগুলি আছে তাদের ওখানে ওয়াকফ বোর্ড কি এবং সেখানে কিভাবে কাজ করা হয়। যেমন টার্কি মানে তুরস্কতে যে টাকাটা তারা দান হিসেবে পায়, মানে ওয়াকফ বোর্ডের আন্ডারে যে দানের টাকাটা আসে, সেই টাকাটা তারা দেশের বিভিন্ন মানুষকে বিনা সুদে ধার দেয় এবং সেই টাকাটা তারা বিভিন্ন কাজে খাটায়, তাদের ব্যবসায় খাটায়, কারোর কোনো সমস্যা হলে খাটায়, পরবর্তীকালে সেই টাকাটা তারা আবার ফেরত দিয়ে দেয়।
রিপিট, বিনা সুদে টাকা দেওয়া হয়, বিনা সুদে টাকা নেওয়া হয় এবং সম্পূর্ণ টাকাটাই এই সামাজিক কাজে, বিশেষ করে গরিব মানুষদের স্বার্থে ব্যবহার করা হয়। সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও প্রায় সেরকম কাজই করা হয়। সেখানে ওয়াকফ বোর্ডে যে সম্পত্তি থাকে সেখানে বিভিন্ন বিল্ডিং করা হয়, সেই বিল্ডিং গুলিকে লিজ দেওয়া হয়। লিজ দেওয়ার ফলে যে টাকাটা আসে, এই টাকাটি তারা বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করে। ভারতেও ওয়াকফ বোর্ডের আন্ডারে এরকম প্রচুর সম্পত্তি আছে যা তারা বিভিন্ন সামাজিক কাজে লাগাতে পারে, অথবা তারা বিদেশে যে জমি লিজ দেওয়ার প্রচলন আছে সেরকমই কোনো লিজে জমি দিয়ে তার বদলে হার্ড ক্যাশ নিয়ে সেই টাকা দিয়ে প্রচুর গরিব মানুষের উপকারে লাগাতে পারে। তাতে সত্যিকারের গরিব মানুষের উপকার করা হবে। আমার মনে হয় আল্লাহ এটাই চান। এবার আসুন কি কি সংশোধনী আসতে পারে বা কি কি সম্ভাব্য সংশোধনী এই বিলে হতে পারে তার একটা ধারণা দেওয়া হয়। প্রথমত, ওমেন রিপ্রেজেন্টেশন রাখতে হবে। বেশ কিছু প্রতিনিধি নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠন করা হয়, সেখানে দুজন ওমেন রিপ্রেজেন্টেশন বাধ্যতামূলক করা হতে পারে। ট্রাইব্যুনালে আর কারা থাকতে পারে? ট্রাইব্যুনালে থাকতে হতে পারে ইন্ডিয়ান জুডিশিয়াল সার্ভিসের একজন জাজ এবং সিভিল সার্ভিসের একজন সিভিল সার্ভেন্ট, যে অন্তত ডিএম র্যাঙ্কের হবে, এবং একজন মুসলিম স্কলার। নাম্বার 2, কোনো ওরাল ডিড মানে মৌখিক সম্মতির দ্বারা কোনো সম্পত্তি ওয়াকফ বোর্ডের আন্ডারে আর আসবে না। সেটা কিরকম? সবটাই হতে হবে লিখিত এবং সেটি জেলা বেসিসে সমস্তটাই নথিভুক্ত থাকতে হবে। ওয়াকফ বোর্ডের সম্পত্তির যত প্রবলেম এইখানে। ওয়াকিফ তার সম্পত্তি দান করেছে কোনো কন্ট্রাক্ট বানিয়ে, এক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। যত সমস্যা হয়েছে এই ওরাল ডিড নিয়ে, মানে আপনি দান করে গেছেন সমস্ত সম্পত্তি মৌখিক সম্মতিতে। ওয়াকফ বোর্ডের আন্ডারে এমন প্রচুর সম্পত্তি আছে যে সম্পত্তিগুলি এইভাবে ধরা হয় বা এরকম বলা আছে যে অমুক ব্যক্তি মৌখিক সম্মতি দিয়ে গেছেন যে তার সম্পত্তিটি যেন ওয়াকফ বোর্ডের আন্ডারে যায়, যার কোনো লিগাল ডকুমেন্ট নেই। ফলে সেখানে প্রচুর কমপ্লেন আসে। এখনো পর্যন্ত 51,000 কমপ্লেন করা হয়েছে ওয়াকফ বোর্ডের এগেইনস্টে, যার ম্যাক্সিমামটাই হচ্ছে ওরাল ডিডের এগেইনস্টে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যারা গরিব বা যারা প্রান্তিক মানুষ বা যারা এত বোঝে না, তাদের ক্ষেত্রে এই ওরাল ডিড বা মৌখিক সম্মতির বিষয়গুলি চাপিয়ে দেওয়া হয়েছে। 2023 সালের এলাহাবাদ কোর্টকে পর্যন্ত বলা হয় যে এই কোর্টের এরিয়াটি সম্পূর্ণভাবে ওয়াকফ বোর্ডের আন্ডারে। তখন এলাহাবাদ কোর্ট সরাসরি যায় সুপ্রিম কোর্টে। এলাহাবাদ কোর্ট নাকি ওয়াকফ বোর্ডের আন্ডার। সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ এই দাবির উপরে স্টে অর্ডার দেয়। ভাবুন ওয়াকফ বোর্ড আর কি দাবি করতে পারে। নাম্বার 3, যে সমস্ত সম্পত্তি এখনো পর্যন্ত নেওয়া হয়েছে তার প্রপার ভেরিফিকেশন করতে হবে এবং যে সম্পত্তি ভবিষ্যতে নেওয়া হবে তারও যেন প্রপার ভেরিফিকেশন হয় এবং তার প্রপার কন্ট্রাক্ট যেন থাকে। এই ভেরিফিকেশনে একটা কথা বলার আছে। AIMIM এর আসাদুদ্দিন ওয়েসি সবাই বলেছেন উত্তরপ্রদেশে যত ল্যান্ড ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে, যদি ওয়াকফ বিল পাস হয়ে যায়, মানে সংশোধনী সমেত যদি পাস হয়, তার ম্যাক্সিমামটাই ওয়াকফ বোর্ড থেকে বেরিয়ে যাবে, কারণ তার কাছে কোনো পেপারই নেই। কারণ সেই পরিমাণ জমি, প্রায় ধরুন 90% জমি কোনো পেপারই নেই। ये अगर कानून बन जाएगा, उत्तर प्रदेश में 1,21,000 वक्फ की प्रॉपर्टीज है, 1,12,000 के पास कागज ही नहीं है। वक्फ यूजर खत्म हो गया तो जायदादें कौन लेगा? वो जायदादें कौन लेगा बताओ? तुम्हारे पास लीगल उसके ऊपर इख्तियारी नहीं होगा, कोई भी घुस जाएगा। নাম্বার 4, সেকশন 9 এবং সেকশন 14 এর পরিবর্তন হতে পারে, যেখানে ওয়াকফ বোর্ড কি করে ফাংশন করবে এবং সেই ফাংশনালিটি সম্পূর্ণ ডেসক্রাইব করা আছে, যাতে সমস্ত প্রসেসটির অ্যাকাউন্টেবিলিটি ও ট্রান্সপারেন্সি বজায় থাকে। নাম্বার 5, সমস্ত ডেটা মানে যা যা সম্পত্তি এখনো মতো নেওয়া হয়েছে, এই সম্পত্তি সম্পূর্ণ সেন্ট্রালাইজ করতে হবে, অর্থাৎ একটি নির্দিষ্ট পোর্টাল মেইনটেইন করতে হবে যেখানে সমস্ত ডেটা আপলোড করা থাকে। অনেক জায়গায় বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ড আস্তে আস্তে ইন্ডিয়া থেকে শেষ হয়ে যাবে।
মানে ওয়াকফ বোর্ড তুলে দেওয়া হবে বা ওয়াকফ বোর্ড শেষ করে দেওয়া হচ্ছে। আদতে ব্যাপারটা সেরকম কিন্তু নয়। ওয়াকফ বোর্ডের প্রপার্টি নেওয়ার মধ্যে যে ডিসপিউট গুলো আছে সেই ডিসপিউট গুলো যাতে আর না থাকে এবং তাদের মধ্যে যে কন্ট্রোভার্সি আছে সেই কন্ট্রোভার্সির একটি স্থায়ী মীমাংসার জন্যই এই ওয়াকফ বোর্ড ও তার লয়ে অ্যামেন্ডমেন্ট আনা হচ্ছে, যাতে এই প্রবলেম গুলো না থাকে। সারা ভারতবর্ষের মধ্যে প্রচুর মুসলিম গরিব দেখা যায়। যদি ওয়াকফ বোর্ডের যে সম্পত্তিগুলি আছে সেই সম্পত্তিগুলি যদি প্রপার ইউজ করা হয় তাহলে সেই টাকা কিন্তু মুসলিম গরিবদের মধ্যেই ফিরে যাবে এবং সেই টাকাগুলি যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তবে সেই টাকা দিয়ে মুসলিম সমাজেরই কিন্তু প্রভূত উন্নতি হতে পারে, যার একটা পার্ট আমরা বিদেশের বিভিন্ন দেশের ক্ষেত্রে আমরা দেখেছি। আমরা আশা করব নতুন বিলের মাধ্যমে মুসলিম জাতি আরো ভালো হবে, আরো উন্নত জীবনযাত্রা তারা ভোগ করতে পারবে এবং মুসলিম জাতি আরো উন্নত হবে এবং তাদের জীবনযাত্রার মান আরো বেটার হবে। যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।